আসসালামু আলাইকুম সবাইকে। একটা জিনিস দেখো, তোমাদের আজকে এই ক্লাসটা করাবো আমি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং এই ক্লাসটা আমি যখন শুট করছি ঠিক এখন ২টা ৩৭ বাজে। আমার মোবাইলেই দেখতে পাচ্ছ আশা করি ২টা ৩৭ বাজে। মানে রাত এটা আরকি। তো এত রাতে শুট করতে যাতে আমার সাউন্ডটা একটু ভালো আসে এবং তোমাদের উপকৃত হয়, তোমাদের কষ্ট না হয়। আমার এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা বোর্ড পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন নিয়ে অনেক বেশি দুর্বল বা অনেক বেশি ভয়ে আছো, এই অধ্যায়টা তোমাদের কাছে একটা আতঙ্কের নাম। তো আমি আজকে এমন একটা চ্যাপ্টার শুরু করছি যেই চ্যাপ্টারটা তোমার এইচএসসি পরীক্ষার হলে মিনিমাম যদি কোনো বোর্ডে তোমার ৬টা থেকে ৭টা ৮টা, কোনো বোর্ডে ৯টা, কোনো বোর্ডে ৫টা এমসিকিউ থাকে এবং অ্যাডমিশনে প্রত্যেকটা ভার্সিটিতে কোশ্চেন থাকে এবং টেস্ট পেপার টেস্ট মানে টেস্ট যে কোশ্চেনগুলো হয়, সরি টেস্টে যে পরীক্ষাগুলো হয় কলেজ ভিত্তিক সেগুলো হয়। এক কথায় এই অধ্যায়ে তুমি বোর্ড টেস্ট কলেজ যেখানে পরীক্ষা দিবে না কেন, আমার এই সাজেশন মূলক ক্লাসটা করে গেলে, অ্যানালিসিস করে গেলে, নোট করলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এই ক্লাসটা একদম এমসিকিউ গুলার বিশ্লেষণ করব। কোন রকম এমসিকিউ হতে পারে, অ্যাডমিশনে কিরকম কোশ্চেন হতে পারে, একবারে টপ নচ কোশ্চেন গুলো এখানে আমরা রেখেছি। বিভিন্ন কলেজের টেস্ট পেপারের বোর্ডের কোশ্চেন, এইগুলা করলে তোমার আর লাগবে না এই অধ্যায় ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এই অধ্যায়টা নোট মন দিয়ে করবে এবং নোট করবা। ঠিক আছে, দেখো প্রথম একটা কোশ্চেন আছে, নিচে কোনটি অনুপার্জিত আয়, সরি অনুপার্জিত আয় কোন ধরনের হিসাব। এখানে একটা জিনিস বোঝার আছে, অনুপার্জিত মানে এখনো উপার্জিত হয়নি বা অর্জিত হয়নি। হ্যাঁ, আরেক নাম হচ্ছে কি অগ্রিম আয়। তাহলে অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয়, যে আয়টা তোমার অগ্রিম হয়েছে এটা একটা দায়, তার মানে এটা চলতি দায়। তার অনুপার্জিত আয় বা অগ্রিম আয় একটা চলতি দায়। ঠিক আছে, এটা তুমি আগের থেকে নিছো। যদি বলা হয় ভাই অগ্রিম ব্যয় কি, অগ্রিম ব্যয় একটা চলতি সম্পদ। ওকে, তাহলে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় একটা চলতি দায়। মনে রাখবা এখানে যদি বলা হয় অর্জিত, জাস্ট এখান থেকে একটু জিনিস কেটে গেল। তাহলে অর্জিত আয় কি, অর্জিত একটা স্বাভাবিক আয় বা সিম্পল একটা আয়। ঠিক আছে, এর এক নাম উপার্জিত আয়। তার মানে উপার্জিত আয় অথবা অর্জিত আয় একটা স্বাভাবিক আয়, যেটা হচ্ছে আমার ক্রেডিট পাশে বসাই। কিন্তু এর আগে যদি আমি অগ্রিম লাগাই দিই বা অনুপার্জিত লাগাই দিই, এটা চলতি দায় যা আমার দায়ের পাশে বসে। ঠিক আছে, এইটুকু হচ্ছে পার্থক্য এবং অনেক গুরুত্বপূর্ণ। মাথায় রাখবা এই অগ্রিম আয় এটা একটা সমন্বয় জাবেদা। হ্যাঁ, সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা হয়। সমন্বয় জাবেদা হচ্ছে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় ডেবিট আর আয় ক্রেডিট। ঠিক আছে, ওকে, সমন্বয় জাবেদার আন্ডারে এটা একটা স্বাভাবিক এন্ট্রি। তো এটা ছাড়া দায়, কোন দায়, চলতি দায়, মাথায় রাখবা। হ্যাঁ, অনুপার্জিত আয় একটা চলতি দায়। আচ্ছা, এখানে তো একটা জিনিস শিখে নাও, প্রাপ্য আয় যদি বলা হয়, যে কোনো কিছু আগে প্রাপ্য থাকলে সেটা সম্পদ, চলতি সম্পদ। যদি বলা হয় প্রাপ্ত আয়, প্রাপ্ত আয়, প্রাপ্ত আয় একটা স্বাভাবিকভাবে একটা আয়। ঠিক আছে, এই যে ছোটখাটো কোশ্চেন, এগুলো আছে বেসিক, তুমি কোনো বই বা কোনো কলেজ টেস্ট বা গাইড পড়ে কিন্তু শিখতে পারবা না। তুই আমার এই ক্লাস নোট ডাউন করলে ইনশাআল্লাহ জানতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে কি বুঝলাম, একটা শিখলাম যে অগ্রিম ব্যয় এটা একটা চলতি সম্পদ, ওই সম্পদের আইটেমে দেওয়া আছে। আসো দেন নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে, আর্থিক অবস্থা কিন্তু অতিরিক্ত মূলধন সমন্বয় বলেছে, অতিরিক্ত মূলধন সমন্বয় করতে হবে। আচ্ছা, অতিরিক্ত মূলধনে যাবে দেখি, আমরা জানি অতিরিক্ত মূলধন আনলে মানে নগদ টাকা আনা, নগদান ডেবিট, আর অতিরিক্ত মূলধন ক্রেডিট, তার মানে নগদের সাথে যাবে এবং অতিরিক্ত মূলধনের সাথে যায়, তাই না ভাইয়া? তাহলে আমি সবাই বলতেই পারি এটা একটা মূলধনের সাথে যাবে। দেখছো গেছে মূলধনের সাথে, তার মানে মূলধনের সাথে যাবে। আর একটা হচ্ছে কি এই যে নগদের সাথে যাবে। ভাইয়া বিনিয়োগ কেন না, কারণ এটা তো বিনিয়োগ। বলতে পারে যে অতিরিক্ত মূলধন বিনিয়োগ, কিন্তু ভাইয়া জাবেদা করার সময় কি পাচ্ছি, নগদ টাকা পাচ্ছি আর মূলধন পাচ্ছি, এই জন্য আমার 2 ও 3 অ্যান্সার। আমি আবার বলছি, জাবেদা করার সময় আমরা কি পাচ্ছি, মাই কোশ্চেন ইজ, জাবেদা করার সময় আমরা কি পাচ্ছি, জাবেদা করার সময় আমরা মূলধন পাচ্ছি এবং হচ্ছে নগদ পাচ্ছি। তার মানে এই কোশ্চেনটা মূলধন আর নগদের সাথেই সম্পর্কযুক্ত। আসো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, অতিরিক্ত মূলধন একটা কথা বলো তো ভাইয়া, মনে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতিরিক্ত মূলধন থেকে তোমাকে জানতে হবে, আগামী কোশ্চেনে কাজে লাগবে বা অংশীদার ব্যবসায় কাজে লাগে। মনে রাখবো অতিরিক্ত মূলধনের যদি কখনো তারিখ না থাকে, হ্যাঁ তারিখ না থাকে, তাহলে তার সুদ ধরা যাবে না। তাহলে অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধরা যাবে না তারিখ না থাকলে। যদি কিনা তারিখ থাকে, তারিখ থাকলে তাহলে সুদ ধরা যাবে, লিখে নিতে পারো। তারিখ না থাকলে সুদ ধরা যাবে না, আর তারিখ থাকলে সুদ ধরা যাবে। আর সমাপনী মূলধনের ক্ষেত্রে কখনোই সুদ ধরা যাবে না, কখনোই সুদ ধরা যাবে না, শুধুমাত্র প্রারম্ভিক মূলধনে সুদ ধরা যাবে। তাহলে শুধুমাত্র প্রারম্ভিক মূলধনে সুদ ধরা যাবে। অতিরিক্ত মূলধনের তারিখ না থাকলে, অতিরিক্ত মূলধনে, অতিরিক্ত মূলধনে কি তারিখ না থাকলে সুদ ধরা যাবে না, অতিরিক্ত মূলধনের তারিখ না থাকলে সুদ ধরা যাবে না। আর ভাইয়া সমাপনী মূলধনে কখনোই সুদ ধরা যাবে না। এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমার মূলধনের সাথে কাজে লাগে। আসো, এই যে বোর্ডে দেখতে পাচ্ছ, এই বই থেকে কোশ্চেনগুলো নেওয়া, এখানে বোর্ড কোশ্চেন সব অ্যানালাইসিস করে দেওয়া আছে, এসএসসি শিওর প্লাস সাজেশন বুক আর কি। দেখো পরোক্ষ খরচ, যেই খরচটা উৎপাদনের জড়িত না, মানে এক কথায়
উৎপাদনের সাথে যে খরচ জড়িত, বাংলা ভাষায় যদি আমি বলি যে উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে বলে প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, প্রত্যক্ষ খরচ বলে কাকে, যারা উৎপাদনের সাথে জড়িত। আর যেটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, বিশেষ করে যেটা হচ্ছে অফিসের সাথে জড়িত, হ্যাঁ, অফিস ও প্রশাসনিক ব্যয়, যেগুলো অফিস ও প্রশাসনিক সাথে জড়িত। তারপর এক কথা উৎপাদনের সাথে জড়িত না, পণ্য উৎপাদন বা পণ্যর সাথে জড়িত না, বা পণ্য কেনা বা পণ্য ক্রয়ের সাথে জড়িত না, তাহলে পণ্য ক্রয়ের সাথে জড়িত না তাকে বলা হয় পরোক্ষ খরচ। ওকে, তাহলে পরোক্ষ খরচ ক্লিয়ার। যেটা জড়িত না, যেটা জড়িত তাকে প্রত্যক্ষ খরচ বলে। তো দেখো তো ভাইয়া, পরোক্ষ খরচ কোনটি? যে আন্ত পরিবহনের আরেক নাম কি? আন্ত পরিবহনের আরেক নাম শুধু পরিবহন, বা আরেক নাম হচ্ছে ক্রয় পরিবহন। ওকে, ক্রয় পরিবহন, যেটা পরিবহনের সাথে জড়িত। রপ্তানি শুল্ক, এটা বিক্রয়ের সাথে জড়িত, পণ্য বিক্রয় নট ক্রয়। আমদানি শুল্ক পণ্য ক্রয়, ডকসাস পণ্য ক্রয় বা পণ্য আনার সময়। তাহলে রপ্তানি শুল্ক এটা হচ্ছে আমার পরোক্ষ খরচ, এটা বিক্রয়ের সাথে জড়িত। ওকে, তাহলে বিক্রয় সংক্রান্ত খরচকে পরোক্ষ খরচ বলা হয়। তাহলে ক্রয় সংক্রান্ত খরচকে বলা হয় প্রত্যক্ষ খরচ, আর বয়সিত বিক্রয় সংক্রান্ত খরচকে বলা হয় পরোক্ষ খরচ। অন্যদিকে উৎপাদন সংক্রান্ত খরচকে বলা হয় প্রত্যক্ষ খরচ, অফিস ও প্রশাসনিক খরচকে বলা হয় পরোক্ষ খরচ। ক্লিয়ার? দুইটার ক্ষেত্রে আমি তোমাকে টপ নচ কোশ্চেন গুলো শিখাই দিলাম, এখান থেকে ভ্যারাইটিস রকম কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসো, এখানে কি বলা আছে, নিচেই কোনটি অলিক সম্পদ? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অলিক আরেক নাম বলতে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলা যায়। মনে রাখবা, যে কোনো ব্যয়ের আগে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোনো ব্যয়ের আগে যদি বিলম্বিত থাকে, বিলম্বিত থাকে, তাহলে বিলম্বিত ব্যয়, যেমন বিলম্বিত বিজ্ঞাপন। ওকে, বিলম্বিত হচ্ছে তোমার আপনার বীমা। এক কথায় বিলম্বিত সাধারণত খুব কম থাকে, বাট যে কোনো ব্যয়ের আগে থাকে ওকে বিলম্বিত থাকে, মানে বিলম্বিত খরচগুলো। হ্যাঁ, তাহলে বিলম্বিত খরচগুলো এক কথায়, তো বিলম্বিত খরচ সহজে কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে বিলম্বিত খরচগুলোকে প্রথমত বলা হয় হচ্ছে আমার, বা বিলম্বিত ব্যয়কে আমরা কি বলি, অলিক সম্পদ বলতে পারি। ওকে, মানে মন দিয়ে বুঝো কিন্তু। আবার অনেক সময় বলা যায়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এই বিলম্বিত খরচ কোনগুলা? যে কোনো ব্যয়ের আগে যদি অগ্রিম থাকে, যে কোনো ব্যয়ের আগে অগ্রিম থাকে, যে কোনো ব্যয়ের আগে অগ্রিম থাকলে তার নাম বিলম্বিত খরচ। আর এই বিলম্বিত খরচকে অলিক সম্পদ বলা যায়। অগ্রিম ব্যয় বলতে অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, যেই খরচগুলার আগে অগ্রিম থাকবে তাকে বিলম্বিত খরচ বলা যায়, আর বিলম্বিত খরচকে অলিক সম্পদ বলা যায়। এখন আসো, এই অলিক সম্পদে আরেকটা ভ্যারাইটিস আছে, যেমন প্রাইমারি কস্ট গুলা, যেমন প্রাথমিক খরচ, এটা অলিক সম্পদের একটা ভ্যারাইটিস। প্রাথমিক খরচ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে থাকতে পারে প্রাথমিক খরচ, তারপরে অবলোককের কমিশন, প্রথম অবস্থায় যে কমিশনটা তুমি দাও, অবলোককের কমিশন। হ্যাঁ, দালালের দুস্তুরি বা দালালের কমিশন। তার মানে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান গড়ার প্রাথমিক অবস্থায় যে খরচ থাকে, ওই খরচগুলো আর কিন্তু রিটার্ন হয় না। তো এই প্রাইমারি খরচগুলোকে বলা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলে। তার মানে অলিক বা ভুয়া সম্পদ দুই স্টেপে হয়। নাম্বার 1 প্রাথমিক খরচগুলা, বলের কমিশন, দালালের কমিশন। নাম্বার 2 বিলম্বিত খরচ। বিলম্বিত খরচ বলতে সকল অগ্রিম ব্যয়। এখানে এটাও আছে, এটাও আছে, দুইটাই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2022-23 সেশনে এই কোশ্চেনটা এসে গেছিল। মনে রাখতে হবে, ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এই জন্য এক্সপেরিয়েন্স হইছি, এবং তুমিও হবা। মনে রাখো, যখন দুইটা অপশনই পরীক্ষা থাকবে তখন এটাকে নিতে হবে। ক্লিয়ার? যখন দুইটা অপশন পরীক্ষায় থাকবে তখন এটাকে নিতে হবে, যখন এটা থাকবে না তখন আমি অগ্রিম ব্যয়ের আইটেমগুলো নিব। আর যখন দুইটাই থাকবে তখন প্রাথমিক খরচের আইটেমগুলো নিব। ঠিক আছে? যখন দুইটাই থাকবে, দুইটাই থাকবে, প্রাথমিক খরচের আইটেমগুলা, অবলয় কমিশনগুলা এবং অগ্রিম ব্যয়গুলো, তখন আমরা এটাকে প্রেফার করব। আর এটা না থাকলে এটাকে প্রেফার করব। থ্যাংক ইউ সো মাচ। আসো, পেটেন্ট এবং গ্রন্থসত্তা কোন ধরনের হিসাব? আমার লক্ষ্মী ছেলে মেয়েরা খুব মন দিয়ে খেয়াল করো, এদিকে দেখাও, শোনো। পেটেন্ট কি? পেটেন্ট মানে হচ্ছে তোমার এগুলো একটা আর্ট। গ্রন্থসত্তা কি? তুমি ধরো একটা চিঠি লিখছো, চিঠি দেশ জুড়ে ভাইরাল, সবাই কিনতে চায়, তোমার একটা মেধা। তাহলে গ্রন্থসত্তা হচ্ছে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি বা লেখা জিনিসপত্র আর কি। এই দুটাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু এই দুটা স্পর্শনীয় না, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তোমার জন্য অ্যাসেট কিন্তু অস্পর্শনীয়। আর এই অস্পর্শনীয় স্থায়ী সম্পদ উপর ধরায় অবলোপন। আমি ক্লাস চ্যাপ্টার 4 পড়াইছি অবলোপন, এবং এই অবলোপনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যয়। তার মানে বুঝছি আমরা পেটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্তা, কর্পোরেট, এগুলোর পর কি ধরা হয়? এগুলোর পর ধরা হচ্ছে আমার কি? অবলোপন। ওকে, গুড, শাবাশ, নড়ে চড়ে বসো একটু। তরিত সম্পদ কি? মনে রাখবা, সকল চলতি সম্পদকে তরিত সম্পদ বলে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র অগ্রিম ব্যয় আর হচ্ছে সমাপনী মজুদ, তাহলে অগ্রিম ব্যয় আর সমাপনী মজুদ বাদে যত চলতি সম্পদ আছে তাকে তরিত সম্পদ বলে।
আর তড়িৎ দায় বলতে আধুনিক হিসাব বিজ্ঞানে কিছু নাই, চলতি দায়কে তড়িৎ দায় ধরা হয়, ঠিক আছে। ভুয়া সম্পদ কি? ওই যে অলিক সম্পদকেও ভুয়া সম্পদ বলা যায়, একটু আগে কোশ্চেন অ্যানালিসিস আমি পড়াইছিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এই অ্যানালিসিস গুলা থেকে কোশ্চেন হয়, কোশ্চেন হয়, কোশ্চেন আশা করি তুমি বুঝেছো, মজা পাচ্ছ ইনশাআল্লাহ। ওকে, তোমার এইচএসসি পরীক্ষার বোর্ড কলেজ বিভিন্ন জায়গায় যে এই এমসিকিউ গুলো আসে, এইচএসসি রিলেটেড সকল পরীক্ষামূলক পরীক্ষায় তোমাকে বিন্দু করে ভালো লাগবে যদি এই ক্লাসের নোট তোমার কাছে থাকে এবং তুমি যদি সলভ করো এমসিকিউ গুলা। দেখো আমার সোনামণিরা, একটু খেয়াল করো প্লিজ। আর্থিক অবস্থার বিবরণী মনে রাখবা, আর্থিক অবস্থার বিবরণী আর আর্থিক বিবরণী কিন্তু আলাদা। আর্থিক বিবরণী কি, আবার বিশদ আয় বিবরণী, এই দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, মনে রাখ, বিশদ আয় বিবরণী মানে কি, আয় ব্যয় বিবরণী। ওকে, আর আর্থিক বিবরণী এর ধাপ হচ্ছে কয়টি? 5টি। আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 01 অনুযায়ী ধাপ 5টি। এই 5টি ধাপের মধ্যেই আছে আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব, নগদ এবং টিকা। তার মানে আর্থিক বিবরণী একটা হেডিং, এর নাম। এর আন্ডারের অংশ হচ্ছে এই যে একটা, এই যে 2টা, মালিকানা সত্ত্ব 3টা, নগদ প্রণোদনা 4টা, আর টিকা আছে 5টা। আসো, অতিরিক্ত মূলধন সমন্বয় করতে এই কোশ্চেন আগেও সলভ করে ফেলছো, ঠিক আছে। এই কোশ্চেন তোমরা আগেও সলভ, রিপিটেড কোশ্চেন। আসো, বলেছে 5,000 টাকার বিজ্ঞাপন খরচের অংশ অবলোপন করা হলে, দেখো কয় অংশ? 5,000 টাকা বিজ্ঞাপন করে ড্যাশ অংশ, এখানে অংশ নয়, ধরে নিলাম বিলম্বিত ব্যয় কত টাকা। আচ্ছা, আমি ধরে নিলাম এই কোশ্চেনটা, ধরে নিলাম আমি অ্যান্সার দেখি কত আছে, তাহলে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি কত আছে, এখানে মিসিং আছে অ্যান্সার। তাহলে এখানে এখানে খরচের এত অংশ অবলোপন, তার মানে ভাইয়া 5-এর 2 অংশ অবলোপন। স্যার আপনি কেমনে বুঝলেন? এই জন্যই তো আমি স্যার আর তুমি স্টুডেন্ট, রাইট? তুমি মিলাও, দেখো এটা অ্যান্সার হবে। আসো দেখো, 50,000 টাকা বিজ্ঞাপন, ওকে ফাইন। তাহলে এখান থেকে 5 ভাগের 2 ভাগ খরচ, তাহলে 2 ভাগ যদি অবলোপন বা খরচ হয়, তোমাকে আমি মনে রেখো বিজ্ঞাপন খরচের যতটুকু অংশ অবলোপন আর একটা হচ্ছে খরচ হবে, বাকি 5-এর 2 চলে গেলে বাকি থাকে কত? 3। এই 3 ভাগ বিলম্বিত। বিজ্ঞাপনে 2টা অংশ থাকে, একটা অবলোপন একটা বিলম্বিত, তাহলে 3 ভাগ বিলম্বিত। তাহলে 50,000 ভাগ 5, 1 ভাগে 10,000। তাহলে যদি পরীক্ষায় অবলোপন চাই, অবলোপন চাইলে অ্যান্সার 20,000। যদি পরীক্ষায় বিলম্বিত চাই, 10,000 গুণ 3, 30,000 চেয়েছে বিলম্বিত। তার মানে আমরা কি বুঝলাম? টোটাল বিজ্ঞাপনকে ভাগ দেওয়ার পরে যতটুকু বিলম্বিত অতটুকু বিলম্বিত, যতটুকু অবলোপন ততটুকু অবলোপন। মনে রাখো এই বিলম্বিত টুকু রাখলাম কি, এটা আর্থিক অবস্থার পরীক্ষা চাইতে পারে আর্থিক অবস্থার বিবরণীতে কত যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে বিলম্বিত টুকু, বা বলতে পারে সম্পত্তির পাশে কত যাবে, পরীক্ষায় যা চাবে সেটা অ্যান্সার করবা। তাহলে আর্থিক অবস্থার মধ্যে কত যাবে, বিলম্বিত বিজ্ঞাপনটুকু যাবে। সম্পদে কত যাবে, বিলম্বিত বিজ্ঞাপনটুকু যাবে। বিশদ আয় বিবরণীতে কত যাবে, অবলোপনটুকু যাবে। আয় ব্যয় কত যাবে, অবলোপনটুকু যাবে। পরিচালন ব্যয় কত যাবে, তাও বললে অবলম্বন, নামগুলো লিখে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তুমি কখনো ভুলবা না। আসো, আরেকটা জিনিস শিখা দিই, এই বিজ্ঞাপন সাথে কিন্তু থাকতে পারে 50,000 টাকার বিজ্ঞাপন, নতুন বিজ্ঞাপন বা নতুন বিনামূল্যে বিতরণ 10,000, নতুন যা থাকবে বিজ্ঞাপন টোটাল 50 যোগ 10, এই 50 সাথে 10 যোগ করতে হবে, 7,500 টাকা, ঠিক আছে। তাই যোগ করে তারপরে তোমার ভাগ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কোশ্চেনটা তুমি ইনশাল্লাহ পারবে। দেখো একটু বুঝাই দিলেই, বেতন 14,000 টাকা, তার মানে রেওয়া মিলে বেতন দেওয়া আছে, এটা ফিক্সড। মাসিক 1500, তার মানে প্রতি মাসে সে 1500 বেতন পায়, 1500 গুণ 12, তাহলে ভাই মাসে কত পায়? এই ক্যালকুলেটর ধরবো না, খবরদার মার দেবো কিন্তু। ব্রেক, অ্যাডমিশনে ক্যালকুলেটর আছে, খবরদার ক্যালকুলেটর ধরবো না কিন্তু, ক্যালকুলেটর ধরলে কিন্তু পিটাবো। তাহলে দেখো এখানে 1,1200 মানে কত আছে এখানে, 12 ভাগ। তাহলে যদি আমি 10 দিয়ে গুণ দিই, তাহলে 10 দিয়ে গুণ দিলে একটা শূন্য বেড়ে যায়, মানে 10 দিয়ে যে কোনো কিছু গুণ দিবা, ধরো 700 গুণ 10, একটা শূন্য তার বাড়া দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক, অ্যাডমিশনে গেলে এই টেকনিকগুলো তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। দেখো 10 দিয়ে গুণ করলে 1500 রে 1000 বাড়া যাবে, তাহলে বাকি থাকলো 2, 2 গুণ 1500 হবে 3,000, কারণ 1500 ডাবল হচ্ছে 2, 3,000, তাহলে 1500 আনলো 3, 18,000 টাকা টোটাল বেতন। টোটাল মাসের বেতন হওয়ার কথা 18,000, রেওয়া মিলে 14,000 দেওয়া আছে, তাহলে এখনো তুমি পাবে বকেয়া 4,000, ক্লিয়ার। তাহলে এখনো তোমার বকেয়া যা তুমি পাবে 4,000, কারণ রেওয়া মিলে যেটা আছে এটা দেওয়া, এটা পরিশোধ। রেওয়া মিলে টুক কি থাকে, রেওয়া মিলে কোন টুক থাকে বলো তো, পরিশোধ টুক থাকে। তার মানে উদ্বৃত্ত প্রদেয় বেতন, প্রদেয় মানে কি, বকেয়া, যেই বকেয়া সেই প্রদেয় কত টাকা, 4,000 টাকা। যদি পরীক্ষা হলে প্রশ্ন আছে ভাইয়া মোট বেতন কত, তাহলে বকেয়া হচ্ছে 4,000, মোট বেতন হচ্ছে 18,000। খবরদার জুনাবারে 18,000 সাথে আবার 4,000 যোগ করিস না ভাই, মোট বেতনই তো এটা, তাহলে মোট বেতন 18, 4,000 বকেয়া, আর পরিশোধ কত, 14,000 পরিশোধ, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন গুলা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তুমি একটু অ্যানালাইসিস করলেই কিন্তু পারো। তুমি ভয় পাও শুধু শুধু যে আমি পারবো না, আমাদের সম্ভব না, আসলে তুমি ভয় পাওয়া ছেলে বা ভয় পাওয়া মেয়ে নয়।
9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ো, খুব গুরুত্বপূর্ণ সর খেয়াল করবা। প্রারম্ভিক মজুদের পরিমাণ কত টাকা, ঠিক আছে। একটি পণ্যের বিক্রয় দেওয়া আছে এত টাকা, ফর্মের মোট মুনাফা এত টাকা, সমাপনী মজুদ পণ্য মূল্য দেওয়া আছে এত টাকা এবং পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে। আচ্ছা, আর তার আগে একটা কথা বলো তো আমাকে, এই প্রারম্ভিক মজুদ কোথায় আছে? আমরা সবাই জানি প্রারম্ভিক মজুদ এখানে আছে। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, নিট ক্রয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রায় মজুদ পণ্য যোগ ক্রয় সমান বিক্রয়যোগ্য, এটা আমরা সূত্র, এটা আমরা জানি, মানে এটা আমাদের সাথে হয়ে আসছে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে এটা বের করতে হবে, রাইট? তাহলে এটা আমার কি করতে হবে? বের করতে হবে। এটা যখন বের করতে হবে, এর সাথে এটা বের করতে গেলে কি লাগবে? এটাও লাগবে, এটাও লাগবে। তাহলে প্রশ্নে কি নিট ক্রয় আছে? যে পণ্যের ক্রয় মূল্য আছে, যে 1,30,000, এই যে ক্রয় মূল্য আছে 1,30,000। এখান থেকে লাস্টে পাবো কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। দেখো তো ভাই, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থাকে, তাহলে এটা আমার অটো বের হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নাই, তাহলে কি করতে হবে? ট্রাই করতে হবে। তাহলে বলো বিক্রয়যোগ্য পণ্য কেমনে বের হয়? আমরা সবাই জানি বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ, এটা আমরা সবাই জানি, তাই না ভাইয়া? সমাপনী সমান সমান বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। কিভাবে জানি? এই কোশ্চেনটা আমরা এভাবেই জানি, কারণ এই কোশ্চেনটা আমার কি আছে? কাজে লাগে। কিভাবে কাজে লাগে? ওই যে আর্থিক অবস্থার বিবরণী মোট লাভের সময়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমি জানি না, সমাপনী মজুদ দেওয়া আছে কত? এই যে 15,000, এই যে মাইনাস চিহ্ন, ভালো করে বুঝবা, ম্যাথটা একদম সুন্দর করে বুঝো প্লিজ, একটা ম্যাথ পড়লে অনেকটা কভার হয়ে যাবে। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই। দেখো কত ঝামেলাপূর্ণ একটা ম্যাথ, যেই ম্যাথটা আমি বারবার বলছি, তুমি নোট করে একটু পড়লে তোমার এই অধ্যায় অনেকটা কভার হয়ে যাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করেছে? মুনাফা আছে, বিক্রয় আছে। আচ্ছা সবাই বলো তো, বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের বাদ দিই, আমি মুনাফা পাবো। তাহলে 2 লাখ থেকে কত বাদ দিলে মুনাফা 75? তোমার সাইকোলজি কাজে লাগাও। জাহিদ ভাই কি বলছে? জাহিদ ভাই বলছে বিক্রয় 2 লাখ থেকে কত টাকা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মুনাফা 75? তাহলে 25 আর 1,25,000, 1,25,000। তাহলে উপরে কত হবে? এখানে আছে 15,000 মাইনাস চিহ্ন, তাহলে এখানে বেশি হবে। উপর থেকে কত বাদ দিলে? 15 বাদ দিলে যে 1,25,000, তার মানে এখানে 1,40,000, এখানে 1,40,000, এখানে 1,40,000, কারণ 25 আর হচ্ছে 1,25,000 আর হচ্ছে 15, 1,40,000। তাহলে 1,40,000 বিক্রয়যোগ্য পণ্য। এখন আসো, তোমাকে একটা প্রশ্ন, ভাইয়া আপনি কেমনে বের করলেন? এই যে বিক্রয়যোগ্য পণ্য মানে সমান বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্য এখান থেকে বের হইলো। তাহলে এখানে 1,40,000 থেকে 15 বাদ দিলে 25, ভাই এটা মাইনাস যোগ করলে তো 1,40,000, এই যে 1,40,000 হয়ে গেল। উপরে কত হলে তার সাথে 1,30,000 যোগ করলে 1,40,000, বুঝাই যাচ্ছে 30 আর 10, 40, 10,000 টাকা অ্যান্সার, এই যে হয়ে গেল। তার মানে এই একটা কোশ্চেন তুমি যদি সলভ করো, একটা দুইটা তিনটা সূত্র তুমি কভার করছো। সূত্র কোথায় পাইছো? তুমি মোট লাভ নির্ণয় করার সময় এই সূত্র নিজেই পড়ছিলা, তুমি হয়তো এখন ভুলে গেছো। ভুলে যাওয়ার কিছু নেই, তুমি একটু মাথায় জাস্ট মনে করাইলেই তোমার মাথায় আবার মনে পড়ে যায়। জাস্ট সিম্পলি আমার এই নোটগুলা করে আবার ম্যাথটা সলভ করো। আসো দেখো ভাইয়া, এরপর আমাদের কি আছে? নেক্সট কোশ্চেন আমরা যাব। এই যে কোশ্চেনে দেখো এখানে কি আছে, বলেছে সমাপনী মজুদ এত টাকা বৃদ্ধি হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটা। এই বছরই, এই যে 2024 সালে যারা পরীক্ষা 24-25 সালে ঢাবির লাস্ট যে পরীক্ষা রয়েছে, 24-25 সালে ঢাবির পরীক্ষায় থিওরি হিসাবে এসেছে এই কোশ্চেনটা, এবং এর আগে ভার্সিটিতে একাধিকবার এসেছে। এইচএসসি তে তো এসেছেই, তুমি বোর্ড করলে পাবা। দুইটা জিনিস এখান থেকে আসে, প্রারম্ভিক মজুদ কম বা বেশি, এই কোশ্চেনটা আসে এখান থেকে। এই যে বইটা আছে শিওরে প্লাস এইচএসসি অ্যাকাউন্টিং, এ দেওয়া আছে। এই দুটো তো আসলে খুবই ফেমাস বই এসএসসির জন্য, শিওরে প্লাস বই, এটা তুমি নিতে পারো। আমি যা পড়াচ্ছি সবই এখানে আছে ব্যাখ্যা সহ। আরেকটা আছে সমাপনী মজুদ কম বা বেশি, এখান থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা সকল বোর্ডে যে কোনো অনেক বেশি, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা, ঠিক আছে? তো প্রাইম মজুদ কম বা বেশি হলে কি হয় মনে রাখবা, যদি প্রারম্ভিক মজুদ পণ্য কম বা বেশি হয়, ঠিক আছে, যদি আমি বলি বেশি হলে কি হবে, প্রাইম মজুদ পণ্য বেশি হলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে, বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বেশি হবে। এবং বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে মোট লাভ কম হবে। লিখে নাও, মোট লাভ কম। মোট লাভ কম হলে কি হবে? মোট লাভ কম, নিট লাভও কম হবে। আর নিট লাভ কম হলে কি হবে? মালিকানা সত্ত্ব কম হবে, মালিকানা সত্ত্ব কম হবে। ওকে ফাইন, এই কোশ্চেনগুলো থেকে পরীক্ষা কোশ্চেন হবে ইনশাআল্লাহ। তাহলে যদি বলি প্রাইম উৎপন্ন কম হইছে, উল্টা হবে, এইগুলার উল্টা হবে।
তাহলে এই উল্টা তুমি পারো, কারণ তুমি একেবারেই গাধা স্টুডেন্ট না, বা যে আমি উল্টা লিখতে বললে পারবা না। উল্টা বললে কি বিকৃত পণ্য ব্যয় বেশ কম হবে, কম হলে মোট বেশি হবে, উল্টা উল্টা। আসো এবার আসো, সমাপনী মজুত পণ্য বেশি হলে কি হবে? যখন সমাপনী মজুত পণ্য বেশি, স্বাভাবিকভাবে সমাপনী বেশি হলে বিকৃত পণ্যের ব্যয় কম হবে, আর বিকৃত পণ্যের কম হলে কি লাভ কম হবে, লাভ কম হলে কি মালিকানা সত্ত্ব কম হবে। ওকে ডান। আর এইটা যদি কম হয় উল্টা, ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে তুমি 1 2 3 4 4টা এমসিকিউ আরো সিনোনিম অনেকগুলা, তুমি 7 থেকে 8টা এমসিকিউ প্রশ্ন শিখছো, যেটা তোমার এইচএসসি তে সুপার ডুপার লেভেলে কাজে দেবে। ঠিক আছে, তুমি এখন বুঝছো, এবং অ্যাডমিশনও তুমি এই টপিক ক্লিয়ার। তুমি নিজেই বলো সমাপনী বেশি হয়েছে, বেশি হলে কি, এই যে দেখো, ও আরেকটা জিনিস মনে রাখবা, সমাপনী যদি কম হয় সম্পত্তি কম হবে, কারণ সমাপনী চলতি সম্পদ, আর বেশি হলে চলতি সম্পত্তি বেশি হবে। এটাও একটু নোট ডাউন করে নিবা, ঠিক আছে? দেখো চলতি সম্পত্তি মূল্য বৃদ্ধি পাবে, ইয়েস পাবে। সমাপনী বেশি আছে, সমাপনী বেশি হয়েছে, বেশি হলে কি হয় বিক্রিত পণ্যের কম হয়, লাভ কম হয়। ঠিক আছে নি? ওকে ক্লিয়ার? বিক্রিত লাভটা বেশি হয়, বিক্রিত পণ্যের কম হলে লাভ বেশি হবে। সরি এখানে ভুল হয়েছে, ব্যয় কম হলে লাভটা বেশি হবে, আমার একটু মিস্টেক হয়েছে, এডিট করে নিও। হ্যাঁ, ব্যয় কম হলে লাভটা বেশি হবে, মালিকানা সত্ত্ব বেশি হবে। ঠিক আছে, নিট লাভও বেশি হবে, কারণ ব্যয় কম হলে তো লাভ বেশি হয়, তাই না ভাইয়া? সবাই জানি না ভাইয়া? তাহলে এখানে কি হবে? ও ক্লিয়ার, এখানে ক্লিয়ার হইছো? ক্লিয়ার, এটা ঠিক আছে। ওকে ফাইন। আর বাকিটার উল্টা, তাহলে বলতে পারি মালিকানা সত্ত্ব বৃদ্ধিও পাবে, তাহলে এটাও হয় এটাও হবে স্যার, 2 ও 3। প্রাইম মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে এটা সুন্দর করে ভিডিওটা পজ করে নোট করো, বুঝে বুঝে একদম সুন্দর করে নোট করবা, ঠিক আছে? তোমার এখান থেকে এমসিকিউ আসবে আসবে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আসো এবার আসো বিজ্ঞাপন, এইটা কিন্তু আমি বারবার তোমাদেরকে সলভ করেছি, এই কোশ্চেন কিন্তু অনেকবার আসতেছে। বিজ্ঞাপন 50, বিনামূল্যে 10, টোটাল বিজ্ঞাপনের পরিমাণ 60,000 টাকা। ঠিক আছে, 4 বছরের মধ্যে সমন্বয় বলেছে বিলম্বিত বিজ্ঞাপন কত, দেখো তো ভাগ 4, 1 ভাগে কত 15,000। এই যে 1 ভাগে 15,000, বাকি যে 3 ভাগ 45, এই 1 ভাগে যে 15, এটা হচ্ছে অবলোপন বা হচ্ছে খরচ। 1 ভাগে এই 45,000 টাকা কি বিলম্বিত, বিলম্বিত। তাহলে বিলম্বিত টুকু থাকে আমার সম্পদে যাবে, তাহলে সম্পদের পরিমাণ বা বিলম্বিত পরিমাণ আর্থিক অবস্থার পরিমাণ 45, আর 15,000 টাকা অবলোপন বা খরচ বা বিশদ বিলম্বিত যায়। তাহলে লিখে নিতে পারো, পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিলম্বিত কই যায়, অবলোপন কই যায়। ঠিক আছে, এইগুলা কিন্তু পরীক্ষার টপ টপ কোশ্চেন, এবং এইগুলা ম্যাথমেটিক্যাল টার্ম পরীক্ষাতে আসে। তাহলে অ্যানসার 45। আসো এবার এরপর দেখো ভাইয়া, বলেছে বিক্রয়ের পরিমাণ, খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখো, বিক্রয়ের পরিমাণ আছে এত টাকা। ঠিক আছে, বিক্রয়ের পরিমাণ এত টাকা, প্রাণ মজুত পণ্য এত টাকা, সমাপনী মজুত এত টাকা, বিকৃত পণ্যের ব্যয়। সবাই যে বিক্রিত নাম্বার 1 বের করে যায় কি, বিক্রয় থেকে যদি আমি বিকৃত পণ্যের বাদ দিই মুনাফা পাই। ঠিক আছে, বাদ দিলে মুনাফা। এখানে দেখো তো কোথাও কি আছে, বিক্রয় আছে, তাহলে বিক্রয় আছে, এটা পাইছি, তাহলে বিক্রিত বের করতে মুনাফা লাগবে, কোথাও মুনাফা নাই। তাহলে দেখো তো মুনাফা যখন নাই, তাহলে আমি কেমনে বের করতে পারি, মনে আছে? এইভাবে বের করা যায়। তাহলে বিক্রয় যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ, এটা স্টেপ 3, বা আর্থিক অবস্থার বিবরণী মোট লাভে লাগে, এটা সমান বিকৃত পণ্যের ব্যয়। এই স্টেপ থেকে বের করতে পারি। তাহলে বিক্রয়যোগ্য পণ্য লাগবে, সমাপনী মজুদ লাগবে, বিক্রিত অটো বের হবে। বিক্রয়যোগ্য পণ্য আছে, দেখো তো সমাপনী মজুদ আছে যে কত 2500, দিলাম 2500। আর বিক্রয়যোগ্য পণ্য বের করা খুব ইজি, প্রায় মজুদ পণ্য যোগ ক্রয়, এই যে আমরা পানি না ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, এগুলো বিক্রয়যোগ্য পণ্য। প্রায় মজুদ পণ্য 5,500 যোগ 15,000, 15 আর 5 20,500 যোগ 1,000, 21,500 টাকা ক্রয়, তাহলে 21,500 টাকা হচ্ছে ক্রয় বিক্রয়যোগ্য পণ্য। এখান থেকে সমাপনী বাদ দিলে বিক্রিত পণ্য বের হয়ে যাবে। স্যার এটি কেমনে করলেন? মোট লাভ নির্ণয় করার সময় পড়ছিলাম না, বিক্রয়যোগ্য পণ্য, তারপর হচ্ছে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, এই সবকিছু যোগ করলে আমার বিক্রয়যোগ্য পণ্য বের হয়। ঠিক আছে, তাহলে বিক্রয়যোগ্য পণ্য কেমনে বের করে, প্রারম্ভিক মজুদ এর সাথে যোগ করতে হয় নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, এই সবকিছু যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য বের হয়। স্টেপ 2 বলে এটা। ঠিক আছে, স্টেপ 2 বা সূত্রের প্রথম দিকে থাকে এটা। হ্যাঁ ওকে ফাইন, এটাতে বের করতে হবে, বের করে এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে এর আগের ম্যাথে 2টা স্টেপ শিখেছিলাম, এখানে আমি নতুন একটা এজের শিখালাম। এই 3টা স্টেপের বাইরে আমার কোনো ম্যাথ থাকে না, ম্যাথ আসে না এই আর্থিক অবস্থার বিরুদ্ধে। তুমি এরপরও না পারলে আমার আর্থিক অবস্থার ইন্ডিভিজুয়াল ক্লাস দেখতে পারো, বেসিকের ক্লাস দেখতে পারো, A to Z তোমার ম্যাথটাও কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো এগুলো হচ্ছে অ্যাডমিশনে বেশি আসে ম্যাথগুলা, তো তোমাকে দেওয়া হয়েছে একটু কঠিন, যাতে তুমি এখন থেকে অনেকটা সিরিয়াস হও। ঠিক আছে, দেখো 13 এবং 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। এখানে কি বলছে, এখানে সমাপনী মজুদ পণ্য এত টাকা, ওকে, বাজার মূল্য এত টাকা, মনে রাখবা যেটা কম সেটা প্রেফার করবে, এটা আমরা এটাকে বাছাই করব। হ্যাঁ, মজুদ পণ্যে 6,000 টাকা মূল্যের আগুনে বিনষ্ট হয়েছে, তাহলে বীমা পণ্যে আগুনে পুড়ছে 6,000 টাকা। ঠিক আছে, বীমা কোম্পানি 50% ক্ষতিপূরণ দেয়, তার মানে বীমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে।
সমাপনী উৎপন্নের মধ্যে 4000 টাকা অব্যবহৃত মনির, আমরা সবাই জানি সমাপনী উৎপন্ন অব্যবহৃত মনির আছে, যাই থাকুক বাদ দিতে হয়। কোশ্চেন হচ্ছে কি দেখো, কোশ্চেন হচ্ছে আর্থিক অবস্থার বিরুদ্ধে সমাপনী মজুত বাবদ কত টাকা নিট মুনাফা। আর্থিক অবস্থার বিরুদ্ধে সমাপনী মজুত পণ্য বাবদ কত টাকা কি নিট মুনাফা। ওকে ফাইন, খুব গুরুত্বপূর্ণ সকলে খেলো আর্থিক অবস্থার বিবরণীতে। ভালো করে বুঝো একটু কাইন্ডলি, আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা দেখাতে হবে, ভালো করে বোঝার ট্রাই করো। এখানে বলছে কত, এখানে বলছে হচ্ছে তোমার টোটাল সমাপনী মজুত পণ্যের পরিমাণ হচ্ছে 1.5 লাখ। ওকে 1.5 লাখ টাকা দেখাতে হবে। 1.5 লাখ থেকে আমি কি করব, 1.5 লাখ টাকা থেকে আমি বাদ দিব কি বিমা আগুনে পড়ছে, প্রথমে বাদ দিব কি দেখো আগুনে 6000 টাকা আগুনে পড়ছে, এটা বাদ দিব। আগুনে ক্ষতিপূরণ যে দিবে ভাইরে 50% ক্ষতিপূরণ দিয়ে এটা বিমা দাবি, বিমা দেবে কি আমি দাবি আমি পাবো। ওকে এটা পাবো, এটা সম্পত্তি দেখাবো পরে যে আমার কাছে এটা প্রাপ্য, আমি এখনো পাইনি, যতক্ষণ না পাবো ততক্ষণ আমার জন্য অ্যাসেট, ওটা পরে, বাট আমার ক্ষতি যা আছে বাদ দিব। এবং 4000 টাকাতে কি আছে অব্যবহৃত মূল্য, এটা বাদ দিও, টোটাল মে দেখাতে হবে 1,40,000। ক্লিয়ার, সহমূল্য হিসাবে বিমা দাবি পরে, আগে আমি যা দেখাইতে হবে নিট সেটা দেখালাম গেল। তারপরে আসো, তারপরে বলছে চলতি বছরে আয় বিহিত কত দেখাবো। ভাই রে আগুনে বিনষ্ট তো তুমি অর্ধেক পায়ে যাবা, তাহলে এই যে আগুনে বিনষ্ট পণ্য টোটাল 6000, তুমি অর্ধেক পাইছো, তুমি অর্ধেক পাইছো মানে 3000 পাইছো, বাকি 3000 টাকা তোমার দেখাতে হবে। ক্লিয়ার, বাকি 3000 টাকা তোমার দেখাতে হবে। ক্লিয়ার, যদি বল চলতি সম্পত্তি কত দেখাবা বা বিমা দাবি বাবদ কত দেখাবা, বিমা দাবি বাবদ দেখাবো হচ্ছে আমি 3000, কারণ আমি 50% পাবো, বাকি 50% এই যে খরচ হিসাবে দেখা দেবো। শেষ। আসো, বলেছে স্থায়ী সম্পত্তি এত টাকা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, মোট দেয় এত টাকা। বোরিং হওয়ার কিছু নেই, অধ্যায়টা একটু কঠিন তোমরা জানো, তোমাদের উচিত এই অধ্যায়টা একটু নোট করে করে পড়া। আমি একদম জিরো থেকে পড়াচ্ছি, তুমি হতাশ না হও, বোরিং না হও, তুমি কোনোভাবেই ক্লাসটা মিস না করে এ টু জেড দেখো, নোট করো, তুমি দিন শেষে গেইনার হবা। ঠিক আছে, তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবা, তুমি দিন শেষে অনেক ভালো করতে পারবা, তোমার সাকসেসটাই আগে আসবে। তো এবং ভার্সিটির জন্য যে এগিয়ে থাকতেছো এই ক্লাসগুলো করে, আই হোপ তুমি বুঝতেছো যারা আমার প্রথম থেকে ক্লাসগুলো করতেছো তুমি কতটা গেইনার হচ্ছ। ঠিক আছে, আসো মোট দায়ের পরিমাণ, তাহলে মোট দায় মানে এত টাকা, দায় আছে এত টাকা, মালিকের সাথে এত টাকা। ঠিক আছে, আচ্ছা বলো তো আমি এ সমান সমান এল প্লাস ওই, তা দেখো তো এই জায়গায় কি আছে, এটা আছে 50,000 টাকা। ঠিক আছে, এই মালিকানা সাথে আছে 90,000 টাকা। আমরা সবাই জানি এই দুটা মিলে 1,40,000, তাহলে এখানে সম্পত্তি আছে 60, এটা কি হইলো না, তাহলে 50 আর 90 1,40,000 টাকা, তাহলে আমার এই কোনাও 1,40,000 হতে হবে। এই কোণে শর্ট কত 60,000 টাকা আছে, বাকি শর্ট কত হবে, বাকি শর্ট অবশ্যই 80,000 টাকা শর্ট, তাহলে 80,000 টাকা শর্ট, রাইট, এই যে 80,000 টাকা শর্ট। ক্লিয়ার, 80,000 টাকা শর্ট, তার মানে 18,14 1,40,000, তার মানে এই যে 80,000 টাকা শর্ট এটা চলতি সম্পদ। ভাইয়া কেন চলতি সম্পদ, কারণ সম্পত্তি ভাই দুটো জিনিস থাকে, একটা স্থায়ী একটা চলতি, এই স্থায়ী আছে, তাহলে বাকিটা হচ্ছে কি চলতি, এই যে চলতি বাকিটা 80,000। ঠিক আছে, এই যে যে দুই পাশ মিলানো এই সেটআপটা তুমি এই প্যাটার্ন দিয়ে শিখে গেলা যে এরকম করে ম্যাথটা করা যায়। ঠিক আছে, ওকে আসো তারপরে কোশ্চেনটা দেখার ট্রাই করি একটু আমরা। বলেছে রা মিলে বিমা প্রিমিয়াম, মানে প্রিমিয়াম কিন্তু একটা খরচ, মনে রাখবা বিমা প্রিমিয়াম মানে একটা খরচ 2400 টাকা, সমন্বয়ে বলা আছে প্রত্যেক বছরে 31শে মার্চ তারিখের বার্ষিক বিমা প্রদান করা হয়। আয় বিবরণীতে বিমা প্রিমিয়াম কত টাকা, 2400 টাকা আছে কি রা মিলে, ভালো করে বোঝার ট্রাই করো। সমন্বয় হচ্ছে প্রত্যেক বছরে মার্চে, ভালো করে ট্রাই করো, ভালো করে দেখার ট্রাই করো। এটার অ্যান্সার কত 1800 টাকা। তোমার অ্যান্সার কেন দেখাইলাম, তোমার জন্য ম্যাথ করতে সুবিধা হবে। দেখো 2400 টাকা, তাহলে কি বুঝলা, অলওয়েজ মাথায় রাখবা যে প্রিমিয়াম থাকে এটা অলওয়েজ ছোট হবে। প্রথম কথা ছোট হবে কেন বলছি, কারণ আমার খরচটা দেখাইতে হবে, তাহলে এটা বাদ এটা বাদ। প্রথম কথা 2400 থেকে এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে এটাই খর এটাই অ্যান্সার। তাহলে তুমি ম্যাথ না পারো অ্যান্সার পারতেছো, প্রথম কথা তুমি ম্যাথ না পারো অ্যান্সার পারতেছো, অবশ্যই এর থেকে ছোটই হবে, কারণ ওখান থেকেই খরচ হিসেবে দেখাবা। প্রথম কথা তুমি ম্যাথ না পারো অ্যান্সার পারতেছো, ভাই যদি একাধিক ছোট অপশন থাকতো ইয়েস এখানে আসো কি করবা, তাহলে প্রত্যেক বছরের কত তারিখে 31 মার্চ, তাহলে 31 মার্চ মানে কত, 31 মার্চ মানে তুমি এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখবা, তুমি এটা পুরো বছরের জন্য দাও, এই যে প্রতি বছরের জন্য এটা দাও, তাহলে বছর মাসে দাও 200, তাহলে মাস মানে কত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস এক্সট্রা, ভালো প্রত্যেক বছরে 31 অর্থাৎ 3 মাস এক্সট্রা, 3 মাস তোমার এক্সট্রা চলে যায়, তাহলে প্রতি বছরে যে মার্চ মানে 31 3 মাস এক্সট্রা, 3 মাস মানে কত 3 দুগুণে 600 টাকা তোমার এক্সট্রা চলে যাচ্ছে। তার মানে তোমার এক্সট্রা যে টাকা আছে এটা তোমার অগ্রিম, এক্সট্রা যেটা যাচ্ছে মার্চ পর্যন্ত, মার্চে যদি তুমি দাও তার মানে 24 সালের মার্চে দিলে 25 সালের মার্চ পর্যন্ত মানে 3 মাস বেশি, ওই অগ্রিমটুকু বাদ দিতে হবে, কারণ তোমাকে দেবে প্রিমিয়াম, ভাইয়া প্রিমিয়াম মানে খরচ, তাহলে আমার মেন খরচটা কত 2400 টাকার মধ্যে আমার 3 মাস অগ্রিম, বছরে 2400 মাসে 100 3 মাস যদি আমি দিই, টোটাল 12 মাসের জন্য দিছি এটা, কিন্তু 3 মাস এর মধ্যে অগ্রিম,
এই 12 মাসের মধ্যে অগ্রিম, সবাই বুঝো, বলো না যে ভাই এটা তো 15 মাস, না 12 মাসের মধ্যেই 3 মাস অগ্রিম। কিভাবে বুঝাচ্ছি আমি, দাঁড়াও। তা থাকবে 9 মাস, তাহলে দেখো আমার ভালো করে, তাহলে আমার 600 টাকা বাদ দিয়ে থাকে 1800 টাকা, এটা আমার খরচ, এটা অগ্রিম। কিভাবে আসো বুঝি। ধরো তুমি 2024 সালের মার্চে তুমি বীমা দাও, বীমা দিছো 12 মাসের জন্য, সবাই মন দিয়ে খেয়াল করো, এত ডিটেলস তোমাকে কেউ পড়াবে না, হ্যাঁ। 12 মাসের জন্য দিছো, 12 মাসের জন্য দিয়ে সেই টাকার পরিমাণ হচ্ছে 2400। এই টাকাটা 2025 সালের মার্চ মাসে, 25 সালের মার্চ মাসে 31শে মার্চের তারিখে হয়েছে পরিশোধ হবে। তাহলে আলটিমেটলি দেখো তো, তুমি যে 1 বছরের বীমা দিছো এটা ঠিক আছে 12 মাস, কিন্তু 24 সালের যখন হিসাব করবা, 24 সালে হিসাব 24 সালের 9 মাস ইউজ হয়েছে আর 25 সালে 3 মাস ইউজ হয়েছে, এই 3 মাসটার নাম আছে অগ্রিম। কারণ তুমি তো 24 সালে হিসাব করবা, 2024 সালের টাকা বের করবা, 24 সালের খরচ বের করবা, তাহলে 24 সালে 9 মাস আর 25 সালে 3, এইভাবে করে প্রতি বছরের 31, মানে প্রত্যেক বছরে 3 মাস অগ্রিম আছে। তাহলে আমি আলটিমেটলি এই টাকা দিছি 12 মাসের জন্য, ভাগ 12, 1 মাসে 200। আমি আলটিমেটলি 24 সালে হিসাব করতে গিয়ে দেখলাম 24 এর 9 মাস ইউজ হয়েছে, তাহলে 1 মাসে 200, 9 মাসেরটা খরচ, 3 মাস হচ্ছে অগ্রিম। ক্লিয়ার? 3 মাস অগ্রিম, অগ্রিমটা বাদ দিব, শেষ। কারণ অগ্রিম বের করতে চাইলে অ্যান্সার 600, খরচ বের করতে বলে অ্যান্সার 1800, শেষ। বলেছে আবিদের সমাপনী মূলধন এত টাকা, যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 20 গুণ বেশি। তাহলে প্রারম্ভিক মূলধন কত ছিল আই ডোন্ট নো, তার থেকেও আমার 20 গুণ বেশি হচ্ছে 30,000 টাকা। ওকে, মূলধনের সুদ 5% হলে সুদ কত মনে রাখবা, প্রথমে এর আগে আমি শিখাইছিলাম, মনে আছে? মূলধনের সুদ এটা ধরা হয়, মনে রাখবা প্রারম্ভিক মূলধনের উপরে অলওয়েজ সুদ ধরা হয়। নাম্বার 1, অতিরিক্ত মূলধনের উপরে তারিখ না থাকলে সুদ ধরা হয় না, মনে রাখবা তারিখ না থাকলে সুদ হয় না। সমাপনী মূলধনের উপরে কখনোই সুদ হয় না। অনেকেই সমাপনী মূলধন 30, এর উপরে 5% করে অ্যান্সার শেষ, না ভাইয়া, প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরা হয়, সমাপনী মূলধনের উপর কখনোই সুদ ধরা হয় না, অতিরিক্ত মূলধনের তারিখ থাকলে সুদ ধরা হয়। এখানে আমার প্রারম্ভিক মূলধন নাই, কিন্তু বলেছে 30,000 টাকা আছে, প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম, তো 20% কম, এই কম টাকার পরিমাণ 30,000 টাকা। তার মানে এই টাকাটা কত ছিল, যে এই টাকাটা কত ছিল, যার উপরে 20% কম হলে এত টাকা হয়, 30,000 হয়, ঠিক আছে। আসো কত ছিল তাহলে, মন দিয়ে বুঝবা। দেখো ভাইয়া, এখানে কি বলা আছে খুবই গুরুত্বপূর্ণ, সকলে খেয়াল করো। এখানে বলা আছে যে এমন একটা টাকা যার 20% কমাইলে এই টাকাটা হবে। আমি ধরে নিলাম এখানে 40,000 টাকা ধরে নাও, 40,000 টাকা ধরে নাও, মানে কথা কথা আর কি, ঠিক আছে। তাহলে 40,000 টাকা যদি হয়, এর 20% করো 8,000, 40 থেকে 8 বাদ দাও, 30,000 হয় না, বাদ দিলাম। আমি ধরলাম 38,000 টাকা, 20% গুলো হবে না। আমি ধরলাম 37,000 টাকা, 10% করলে 3700, তুমি ক্যালকুলেশন করো, 20% করলে কত হবে, 3 3 6 7 4 14, 7,400, বাদ দিলে এটা হবে না। আমি আরেকটু কাছাই গেছিল আর কি, রাইট, ধরলাম 37,500 ধরলাম, এরপর 20% করো, ওকে ফাইন, 20% করো, 20 কত হবে, ওকে ফাইন, 20% করো, এরপর 20% করে দেখো 10% হচ্ছিল 3750, 3750 আর 3750, তুমি ক্যালকুলেটর মারতে পারো, কোনো প্যারা নেই। 3700 সাথে কত, 3,000, 3,000 কত, 6,000। আমার তো ক্যালকুলেটর লাগে না ভাইয়া, তোমারও লাগবে না, তুমি আমার সাথে করলে। 10% 3750, তাহলে 20% 3 3 6 750, 1500, 7,500, এই তো মিলে গেছে। 7,500 থেকে 20% করলে 7,500, আরে গুড। তার মানে 7,500 থেকে এই 20% টাকা বাদ দাও, এটা বাদ দাও, বাদ দিলে কত থাকে, এই 30,000 থাকে, মিলে গেছে। দেখছো, এইটাই হচ্ছে ম্যাথের খেলা। ম্যাথের খেলা হচ্ছে ভাইয়া এটাই, ম্যাথের খেলা হচ্ছে এই একটা। আবার আরেকটা জিনিস তোমাদের টেকনিক্যালি শিখাই, দেখো এটা তুমি শিখছো, আবার শিখো। এখানে এমন একটা অ্যামাউন্ট ছিল যার থেকে 20% বাদ দিলে 30, তাহলে আমি কি বলতে পারি 20% বাদ দিলে 30, মানে এই টাকার থেকে 20% বাদ, তাহলে এটা 80%। তুমি এবার 30,000 ভাগ দাও 0.80, তুমি দেখবা এই অ্যামাউন্ট পেয়ে গেছো 7,500। এটা একটা সুপার ডুপার টেকনিক, ঠিক আছে। এই টেকনিক গুলো অ্যাডমিশনে আমি পড়াই, তোমাদেরকে দিয়ে দিলাম। তার মানে তুমি এই যে 20% বাদ, মানে এটা 80%, তাহলে 30,000 ভাগ 0.80 দাও ক্যালকুলেটারে, তুমি এই 37,500 পেয়ে যাবে, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো এই 37,500 টাকা প্রারম্ভিক মূলধন বের করলাম, 5%, 10% করলে কত হবে, 3750, 5% কত, অর্ধেক। কি অর্ধেক বের করবা, 3,000 অর্ধেক 1500, 700 অর্ধেক 300, 50 অর্ধেক 25, হাসার দরকার নেই, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে মজা আর কি। আচ্ছা আসো,
দেখো 3000 অর্ধেক 1500, 700 অর্ধেক কত হবে? 700 অর্ধেক 350, হ্যাঁ, আর 50 অর্ধেক 25, এই তো 1875। এইভাবে ভার্সিটি অ্যাডমিশনে পড়াই। তো তোমরা এসএসসি তে শিখে যাচ্ছ মানে তোমরা অনেক লাভবান এবং অনেক গেইনার এবং তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা অনেক অ্যাগ্রেসিভ, তোমরা অনেক বেশি সাকসেস হবে, ঠিক আছে? এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কাজে লাগবে, তোমাদের অনেক আগে থেকে শিখে দিলাম, হ্যাঁ, এই ভাগ ভোগ গুলা, ঠিক আছে? এই ম্যাথটা টপ নচ একটা কোশ্চেন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি না বুঝলে আবার দেখার ট্রাই করো। আসো, দেন দেখো এখানে কি বলা আছে, এখানে বলা যদি প্রাইমারি মজুত পণ্য এত টাকা হয়, ক্রয় মূল্য কত, ঠিক আছে? প্রাইমারি মজুত পণ্য আছে এত টাকা, সমাপনী মজুত পণ্য এত টাকা, বিক্রিত পণ্যের এত টাকা, তাহলে ক্রয়ের পরিমাণ কত, ক্রয় মূল্য। আচ্ছা আমরা সবাই জানি প্রাইমারি মূল্য এরকম বের করতে হয়, আমরা সবাই এটা জানি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, এটা আমরা সবার জানা আছে, নিট ক্রয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য বের হয়, হ্যাঁ। এই অঙ্কে প্রাইমারি মজুত পণ্য 40,000 টাকা, আর বিক্রয়যোগ্য পণ্যের বাইরে থাকতো আমার ক্রয় বের হতো, বিক্রয় নাই। মূল পয়েন্টটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য থাকলে আমার ক্রয় মূল্যটা বের হতো, এটা নাই। নাই মানে কি, এটা দেখতে হবে। আরেকটা স্টেপ আমরা সবাই জানি যে বিক্রয়যোগ্য পণ্য তাই থেকে মাইনাস সমাপনী মজুদ বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের বাইরে বের হই, আমরা সবাই জানি। কেন জানি? আমরা মুনাফা আর্থিক অবস্থার বিবরণী লাভ করতে করতে আমরা শিখে গেছি, না শিখলে তুমি একটু শিখে নাও। দেখো এখানে কি আছে, বিক্রয়যোগ্য পণ্য আমি জানি না, আই ডোন্ট নো, বের করতে হবে। সমাপনী মজুদ পণ্য কত, 7,500 টাকা আছে, মাইনাস চিহ্ন। বিক্রিত পণ্যের কত আছে, 20,000 টাকা, 2 লাখ টাকা আছে বিক্রিত পণ্যের ভাই, 200 কে আমি কি বলতে পারি উপরে কত ছিল, 7,500 মাইনাস দিলে 200 কে, তাহলে উপরে 2,60,000 টাকা ছিল, রাইট? আবার বলি, উপরে কত ছিল, বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ 60,000, তো 2,60,000 টাকা উপরে ছিল, 60,000 বাদ দিলে 2 লাখ, তাহলে ভাই এখানে 2,60,000 টাকা বসাতে পারি, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। প্লাস চিহ্ন, 40,000 থেকে কত যোগ করলে, আবার বলো, ক্লাস 2 বাচ্চারা জিজ্ঞাসা করবা 40,000 সাথে কত যোগ করলে 2,60,000 হয়, 2,20,000 টাকা, অ্যান্সার শেষ। এই যে আমি তোমাকে উল্টাই করালাম, এইগুলাকে বলে সূত্র মুখস্থা বাদে। আমি আমার অ্যাডমিশন যেভাবে পড়াই, এসএসসি যেভাবে পড়াই, ব্যাড ব্যাচ যেভাবে পড়াই, এসএসসি স্টুডেন্টদের আমাদের যে ব্যাচ আছে এখানে সেভাবে, তোমারও সেভাবে পড়াইলাম, তারপরে তুমি একটু সবার থেকে এক ধাপ আগায় আসো। এবং আরেকটা গুড নিউজ দিই, তোমাদের পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে ভর্তি হতে পারো, আমাদের অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট ভিজিট করতে পারো, আমাদের নাম্বার কল দিতে পারো, পেজে যোগাযোগ করতে পারো। এইচএসসির জন্য 2টি বই, যে কোনো একটি বই নিতে পারো, তোমার জন্য অনেক উপকার হবে, তুমি যে কোনো ব্যাচ হও না করো। ওকে, এই ক্লাসগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ, তোমার কলেজের কোশ্চেন, টেস্ট পেপার, বোর্ড, সবার জন্য আমি এমনভাবে বাছাই করছি, এগুলো অ্যানালাইসিস করলে তোমার এই অধ্যায়ের এইচএসসি যত রকম ঝামেলা সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসো ভাইয়া, তারপরে কি আছে এখানে, এখানে বলছে মুনাফাবিহীন বিক্রয়, মনে রাখবা মুনাফাবিহীন বিক্রয় যাবে দেখি। প্রথমত মুনাফাবিহীন বিক্রয়, সাধারণত বিক্রয় যাবে হচ্ছে বিক্রয় ক্রেডিট হয়, কিন্তু মুনাফাবিহীন বিক্রয় একমাত্র বিক্রয় যেখানে বিক্রয় ডেবিট হবে এবং ক্রয় ক্রেডিট হবে। কেন? এখানে কোনো মুনাফা হচ্ছে না। তাহলে মুনাফাবিহীন বিক্রয় সাধারণত যাবে এটা, তাহলে বিক্রয় থেকে মাইনাস, ক্রয় থেকে মাইনাস, এটা হচ্ছে ক্রয় থেকে বিক্রয় দুটো থেকে মাইনাস হবে, সমাপনী মূল্যের কোনো সম্পর্ক নাই। স্যার কেন বিক্রয় ডেবিট? মনে রাখবো সাধারণত ভাবে আমি যখন প্রফিট করি বিক্রয় আমার ক্রেডিট হয়। এখানে মুনাফাবিহীন বিক্রয় মানে 700 টাকার পণ্য তুমি 700 বিক্রি করছো, তুমি যখন ক্রয় করছিলা ক্রয় ডেবিট করছিলা, এখন যখন বিক্রয় করছো ক্রয়কে ক্রেডিট করে দিবা, ঠিক আছে, আর বিক্রয়কে ডেবিট করে দিবা। যেহেতু প্রফিট হয়নি তাই বিক্রয় এখানে ডেবিট হয়েছে, প্রফিট হলে বিক্রয় ক্রেডিট হতো, আর মুনাফাবিহীন বিক্রয় মানে তো তোমার প্রফিট হয়নি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভ্যাট। ভ্যাট সহ যখন বলবে বের করার সিস্টেম হচ্ছে মূল টাকা গুণ 3/23 অথবা মূল টাকা গুণ 15/100, তুমি যে কোনো একটা স্টেপ ফলো করতে পারো। তাহলে ক্রয় এত টাকা ফেরত, মনে রাখবা আগে ফেরত বাদ দিবা, 2,87,000 মাইনাস 7, তাহলে বাদ দিয়ে থাকে 2,80,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে মূল টাকা, ঠিক আছে, ভ্যাট সহ বলছে, তার মানে এটা গুণ 3/23 দিলে আমার ভ্যাটটা বেরোয় যাবে। কি বেরোবে? আমার ভ্যাট বেরোয় যাবে, ঠিক আছে, আমার ভ্যাটের পরিমাণ বেরোয় যাবে, যা হবে এটা অ্যান্সার, ঠিক আছে, যা হবে এটাই আমার ভ্যাট। অথবা 2,80,000 গুণ 15 ভাগ 115। স্যার কেন করলাম? ভ্যাট সহ বলেছে, যদি এইটুক না বলতো, যদি আমার এইটুক না বলতো, এই ভ্যাট সহ না বলতো, তাহলে কি করতাম? 2,87,000 মাইনাস 7,000, 2,80,000 গুণ 2,80,000 গুণ 15%। হ্যাঁ, কখন? ভ্যাট সহ না বললে আমি জাস্ট পার্সেন্টেজটা করে দেবো, ভ্যাট সহ না বললে আমি পার্সেন্টেজটা করে, ভ্যাট শো না বললে আমি পার্সেন্টেজটা করে দেবো, ভ্যাট শো না বললে আমি পার্সেন্টেজটা করে দেবো, হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভ্যাট শো বললে ওইভাবে। সমাপনী মজুত পণ্য বেশি হলে, এই কোশ্চেনকে বানানো লাগবে। সহজ ছেলে কি হয়? বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় কি হয়? বিক্রিত পণ্যের ব্যয় কম হয়, সম্পত্তি বেশি হয়, সম্পত্তির ক্ষেত্রে বেশি হয়, সম্পত্তি কম বিক্রিত পণ্যের ব্যয় কম, সম্পত্তি কম, এটা ভুল, হ্যাঁ হতে পারে না, বেশি বেশি। তো সমাপনী উৎপন্ন বেশি হলে সম্পত্তি তো বেশি হবে, তাহলে সম্পত্তি বেশি এটা হতে পারে, কম হয় না, কম হয় না, তাহলে এটাই অ্যান্সার। আবার ব্যয়ও কম, মিলে গেছে, তার মানে যে কোনো একটা অপশন মিললে আগে অপশন কাটতে হবে। সমাপনী বেশি হলে সম্পত্তি বেশি, এটা আমরা সবাই জানি, এটা কম 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 একটাই আছে, হ্যাঁ ব্যয় কম, এটাও হয়, খ নম্বর অ্যান্সার। তার মানে তুমি যখন বেসিকটা জানতেছো, তোমার কাছে তোমার ধরে রাখার মতো ক্ষমতা অনেক মানুষের কম আছে,
ঠিক আছে, এই যে ও চলে আসছে ভার্সিটি কোশ্চেন। এবার একটু নিজেকে লড়িয়ে চড়িয়ে বসো, হ্যাঁ, দাও লড়া চিনি ছাড়া, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো তুমি এইচএসসি থাকা অবস্থায় ভার্সিটি কোশ্চেন করতেছো, মানে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি অনেকে জানে না যে এমসিকিউ এই প্লে লিস্টে লাস্টে ভার্সিটি কোশ্চেন আছে। এগুলো তোমাকে বিশ্ববিদ্যালয়ের জন্য অনেকটা এগিয়ে রাখবে, এবং এগুলা তুমি অনেক মজা পাবা, এবং তুমি নিজের অনেক উৎসাহিত করবা। তুমি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা শুরু করবা। তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, গ্রামের মানুষ তো কি হয়েছে, তুমি তাও ওখান থেকে তোমার বাবা মায়ের জন্য চেষ্টা করবা। তুমি অ্যাজ এ ঢাবিয়ান হিসেবে পরিচয় দেওয়ার জন্য নিজেকে এক ধাপ এগিয়ে রাখতেছো। তুমিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলছো। তুমিও জাহিদ ভাইয়ের কথা শুনে ভার্সিটির স্বপ্ন দেখা শুরু করছো, এটার প্রমাণ হচ্ছে এটাই। আসো দেখো, মজা করে সলভ করো, হ্যাঁ, দুষ্টামি করা যাবে না। 8 বছরের জন্য একটি বীমা 60,000 টাকা, হ্যাঁ, বিনিয়োগ করা হলো, এক জায়গায় বিনিয়োগ করছো, সরি বিনিয়োগ, সুদ হচ্ছে 10%। ওকে ফাইন। তাহলে 8 বছর 60,000 টাকা গুণ 10% সুদ, তাহলে প্রথম অবস্থায় সুদের পরিমাণ 6,000 টাকা, এটা আমরা জানলাম, কোনো সমস্যা নেই। বকেয়া সুদ আয় 35, তাহলে 3500 টাকা র্যামলে দেওয়া আছে, ঠিক আছে। সারা বছরে কোন রকম সুদ নগদে প্রাপ্তি ছিল, তাহলে আর কোনো সুদ ছিল না। বিনিয়োগ কত তারিখে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এই কোশ্চেনটা এত সুপার ডুপার একটা কোশ্চেন, আমার বলার মনে কোনো কোশ্চেন হয় না। করে দেখো তো, তুমি টোটাল 6,000 টাকা বিনিয়োগের সুদ, এটা যদি ভাগ 12 দিই, তাহলে এক মাসের সুদ হবে 500, তাহলে 500 টাকা 1 মান্থের সুদ হবে, এটা ক্লিয়ার। তাহলে টোটাল সুদ আমার 6,000 ভাগ 12, এক মাস 500। এবার আমাকে বলো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আমি ডিসেম্বর মাসের কথা বলছি, সুদ এত টাকা। তার মানে বলো তো, যদি আমার এক মাসের সুদ 500 হয়, তাহলে 3500 হতে এক মাসের সুদ যদি 500 হয়, এক মাসের সুদ 3500 হতে কয় মাস লাগবে? ক্লাস 2 বাচ্চা জানে 7 মাস লাগবে, ক্লিয়ার। তাহলে ক্লাস 2 বাচ্চাও জানে যে জাহিদ ভাইয়া এক মাসে 500 হলে 3500 টাকা টোটাল সুদ দেওয়া আছে 7 মাস। তাহলে ডিসেম্বর মাসের সুদ যদি আমার 3500 হয়, তাহলে এখান থেকে এটা 7 মাসের সুদ। তার মানে ডিসেম্বর মাস তো শেষ মাস, এর আগের 7 মাস, তাহলে আগের 7 মাস বলতে কি বোঝায়? স্বাভাবিকভাবে কি জুন বোঝায়, জুন বোঝায়, জুনের 1 তারিখ। ভাইয়া জুনের 1 তারিখ, কারণ জুনের 1 তারিখ মানে তো 7 মাস, 6 মাস হতো জুলাইয়ের 1। ভাইয়া জুনের 1 দিয়া যে কথা, আর মে মাসের 31, জি ভাইয়া একই কথা, কারণ মের 31 মানেই তো জুনের 1। ভাইয়া যদি দুটাই থাকে এটা অ্যান্সার করবা, দুটা কখনো থাকবে না। এটা না থাকলে এটা অ্যান্সার নিব, জুলাই নেওয়া যাবে না। তার মানে অথবা পরীক্ষা এরকম থাকে 7 মাস আগে, হ্যাঁ এটা হয় 7 মাস আগে, এটাও পরীক্ষা কোশ্চেন অ্যান্সার হবে। তার মানে বুঝতে পারছো, এই যে প্রথম কোশ্চেন আমি সুদ বের করছি, মোট সুদ কত? 10% 6,000। এক মাসের কত? এক মাসের 500। এক মাসের 500 হলে 3500 দেওয়া আছে, তাহলে 3500 তে কয় মাস লাগবে? 7 মাস লাগবে। এই তো আমার কোশ্চেন অ্যান্সার। এইটাই পরীক্ষা হলে টপ নচ কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। আসো, এটা একটু স্পেশাল কোশ্চেন ছিল, হ্যাঁ। একটি কয়লার খনি থেকে কোন ধরনের সম্পদ, আচ্ছা যে কোনো খনি থেকে, মনে রাখবা, যে কোনো খনি থেকে ক্ষয়িষ্ণু সম্পদ পাওয়া যায়, ওকে, ক্ষয়িষ্ণু সম্পদ। আর এই ক্ষয়িষ্ণু সম্পদ একে বলা হয়, কি বলা হয়, ক্ষয়িষ্ণু সম্পদের উপর কি ধরা হয় জানো? এই ক্ষয়িষ্ণু সম্পত্তিগুলোর উপর তেলের খনি, কয়লার খনি থেকে যা পাওয়া তার উপর অবক্ষয় ধরা হয়। ক্ষয়িষ্ণু স্থায়ী সম্পত্তির অবক্ষয়, যার একটা নাম হচ্ছে শূন্যীকরণ। ক্ষয়িষ্ণু সম্পত্তির উপরে অবক্ষয় অথবা শূন্যীকরণ ধরা যায়, ঠিক আছে। এটা আমি এর আগে অনেকবার তোমাদেরকে পড়াইছি, আমার মনে আছে। বিক্রেতার নিকট মূসক কি? আচ্ছা মূসক মানে কি মনে রাখবা, অনেক স্টুডেন্ট এখানে ভুল করে। আমার শিক্ষার্থীরা একটু মন দিয়ে শুনো, তুমি অনেক লাভবান হবে, বিশ্বাস করো। যেহেতু আমি এত কষ্ট করে রাত 3টা বাজে রেকর্ড করতেছি তোমার জন্য, তুমি একটু মন দিয়ে শোনো, তোমার ভালোর জন্য বলছি, বিশ্বাস করো, তোমার উপকারের জন্য। তুমি অ্যাডমিশন আগায় থাকবা, তুমি এইচএসসি ভালো করো, তোমার সব ইনস্টিটিউট কমন হবে। তুমি জাস্ট আমার জন্য একটু দোয়া করলেই হবে, আমার আর কিছু লাগবে না ভাই, এটাই তো আমার সাকসেস শিক্ষক হিসেবে, তাই না? শিক্ষা বিষয়ে তো আর কিছু চাওয়ার নেই। মূসক মানে কি জানো? মূর্তে মূল্য, দন্তের সাথে সংযোজন, সংযোজন কতে কর, মূল্য সংযোজন কর, যার ইংলিশ নাম হচ্ছে মূল্য মানে হচ্ছে ভ্যালু, সংযোজন মানে অ্যাডেড, কর মানে ট্যাক্স, যার সংক্ষেপ নাম হচ্ছে ভিতে ভি এ টি, ভ্যাট। তাহলে ভ্যাট বাংলাদেশে কত পার্সেন্ট? 15%, ওকে। এবং এই ভ্যাটটা বিক্রেতার কাছে এক প্রকার দায়, কারণ বিক্রেতার কাছে ভ্যাটটাকে বলে বিক্রয় ভ্যাট। আর বিক্রয় ভ্যাট হচ্ছে ক্রেডিট পাশে থাকে, এটা চলতি দায়। যদি বলা হবে ক্রয় ভ্যাট কি, ক্রয় ভ্যাট একটা চলতি সম্পদ, ক্রয় ভ্যাট একটা চলতি সম্পদ। অথবা ক্রেতার কাছে ভ্যাট কি, ক্রেতার কাছে ভ্যাটটা একটা চলতি সম্পদ, চলতি সম্পদ। তাহলে ভাইয়া ভ্যাটটা সরকারের কাছে কি? সরকারের কাছে একটা অন্যতম রাজস্ব, সরকারের একটা অন্যতম, তাহলে ভ্যাটটা কার কাছে রাজস্ব? সরকারের কাছে অন্যতম রাজস্ব। ভাইয়া বিক্রেতার কাছে একটা চলতি দায়, এটা বিক্রয় ভ্যাট ক্রেডিট হয়।
ক্রেতার কাছে একটা চলতি সম্পদ ক্রয় ভ্যাট ডেবিট হয়, আর সরকারের কাছে একটা আয়, এটা অন্যতম রাজস্ব হিসেবে কাজ করে। তাহলে ভ্যাটের গোষ্ঠী সহ ক্লিয়ার, ঠিক আছে? কতগুলা ভার্সিটিতে এসেছে দেখো, 1 2 3 4 5 5 এক গা দুগা তিন গা চার গা অনেকগুলো এসেছে, ঠিক আছে? ওকে, এটা আশা করি তোমাদের ক্লিয়ার। অ্যান্সার হচ্ছে দায়, হ্যাঁ। আর ক্রেতার কাছে একটা চলতি সম্পদ। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ। প্রায় মজুদের টাকা আছে এটা প্রথমটা, সমাপনীর টাকা আছে এটা, বিক্রিত টাকা আছে এটা। আসো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? হ্যাঁ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা হবে? দেখো কি বলেছে, তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা, তাই নাকি? ওকে, প্রায় মজুদ এত টাকা, সমাপনী এত টাকা আছে, তাই না? কোশ্চেন না, কোশ্চেনটা অন্যরকম, কোশ্চেন একটু মিস্টেক আছে টাইপিং, হ্যাঁ, এটা বাদ দাও, এখানে যে ইংলিশটা আছে, হ্যাঁ, এটা একটু স্কিপ করি আমরা, ঠিক আছে? ওকে, ডান। এটা একটু আমরা কি করি, স্কিপ করি, তাই নাকি? দেখেন বিক্রয়যোগ্য বিনামূল্যে মজুদ পণ্য। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে 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 ডান। না, বের করা যাবে, সরি, বিক্রয়যোগ্য পণ্য, ইংলিশে কিছুই না, বিক্রয়যোগ্য পণ্যের বেঁচে আছে। আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্য কেমনে বের করা জানি? বিক্রয়যোগ্য পণ্য থেকে যদি আমরা সমাপনী মজুদ বাদ দিই, ভাই আপনি কি মুখস্থ করালেন? এই স্টেপটা তোমাদেরকে আগেও শিখাইছি, তুমি বিক্রিত পণ্যের ব্যয় মোট লাভের মধ্যে এটা আছে, হ্যাঁ, মোট লাভের মধ্যে এটা আছে, এটা দেখো। তাহলে বিক্রয়যোগ্য পণ্য আই ডোন্ট নো মাইনাস সমাপনী মজুদ, সমাপনী কত আছে অঙ্কে? মাঝখানেরটা 700, বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় আছে 14,000। আচ্ছা ভাইয়া আমাকে বলো তো, উপরে এই কোশ্চেন এটা কই পাইছি? মোট লাভ নির্ণয়ের সময় এটা আমরা লাস্টের দিকে পাই, তুমি দেখো। দেখো তো উপরে কত ছিল, যার থেকে আমি যদি 700 মাইনাস করি, বিক্রিযোগ্য পণ্যের ব্যয় বেরোবে 14,000। তাহলে উপরে স্বাভাবিকভাবে কত ছিল বেশি? 14,700, 14,700 ছিল উপরে, কারণ 14,700 মাইনাস 700 সমান 14,000। দেখছো, এই যে যে ম্যাথের সেটআপটা দেওয়ার পর তুমি অটো বুঝবা কি করতে হবে। ওকে, ডান। আসো ভাইয়া, এরপরে কি বলেছে? প্রাণী মজুত পণ্য এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। কি বলেছে? এটা হচ্ছে 24 কোশ্চেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে আসো জানাইও কমেন্টে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা, ঠিক আছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই যে একটু আগে ম্যাথটা করলাম না ভাইয়া আমরা, দেখো এই যে বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী বাদ দাও, কত টাকা? 20,000 টাকা বাদ দাও, পাবা কি? বিক্রয়কৃত পণ্য আর বিক্রিত পণ্যের ব্যয় 75,000 টাকা একই। তাহলে উপরে কত ছিল? যার থেকে 20 বাদ দিলে 75, উপরে 95। তো এই কোশ্চেনটার সেটআপটা কই পেলাম? এই সেটআপটা পাইছি সেম অ্যাজ ওই যে মোট লাভের নির্ণয়ে লাস্টের স্টেপের সূত্রটা, জাস্ট ওই স্টেপটা মনে রাখছি, স্টেপ নাম্বার 3 বলে একে। আমার আর্থিক অবস্থান বিস্তারিত ক্লাস যারা করো তারা জানো, এই সেটআপ থেকে শেষ, ওই সেটআপটা বসাবা, ম্যাথ করা, গ্যাস গ্যাস করে শেষ। দেখো, সমাপনী মজুত পণ্য এত টাকা কম দেখানো হয়েছে, তাহলে সমাপনী কম দেখা হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট লাভ আয়ের উপরে কি? আচ্ছা ভাই, সমাপনী কম দেখালে কি হয়? সমাপনী কম দেখালে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে বলো? এই ব্যয়ের পরিমাণ বেশি হবে, তাই না ভাইয়া? বেশি হবে, আর ব্যয় বেশি, লাভ কমে যাবে। ক্লিয়ার? এই তো হয়ে গেল, শেষ। এটা ওই যে একবার পড়াইছিলাম, ঠিক আছে না? এই যে এটা কম দেখালে এটা বেশি হবে, ব্যয় বেশি হবে, আর মুনাফা কমে যাবে। ওই যে মুনাফা কমলে লাভ, মালিকত্ব কমবে, ওই যে একবার বেসিক পড়াইছিলাম, তুমি পারছো। দ্যাটস মিন ইউ আর ব্রিলিয়ান্ট ম্যান। তুমি একবার দেখাইলে পারো, শুধু মন দিয়ে দেখো না, এটাই তো মনে দেখতে হবে। এটা অনেক ইন্টারেস্টিং কোশ্চেন, টপ নচ কোশ্চেন। মজুরি বকেয়া, বকেয়া মজুরি 30,000 টাকা, ঠিক আছে? দুটো ফাও। রা মিলে মজুরি আছে 62,000 টাকা। ওকে ফাইন। তাহলে বলো তো আর্থিক অবস্থায় কিন্তু বকেয়া মজুরির পরিমাণ কত টাকা? দেখো, রা মিলে আছে, এই কোশ্চেনটা আসলে একটা পড়ানো বুক আমি, কারণ দেওয়াই আছে। এইটাই হচ্ছে যে বকেয়া মজুরি আর্থিক অবস্থা কিন্তু কোনটা যাবে? এই বকেয়াটুকুই যাবে, আর কিছু না। তার মানে বাকিটুকু ফাও, এখানে আসলে তোমাকে একটু কষ্ট দেওয়া হয়েছে। যদি বলতো মোট মজুরি কত, হ্যাঁ, যদি বলতো পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় কত যায়? মোট মজুরি, নিট মজুরি যায়, মজুরি আছে 62,000, টোটাল বকেয়া আছে 3,000, তাহলে 62 65,000 টাকা যাবে নিট মজুরি বা মোট ব্যয় যাবে, ঠিক আছে? ওকে, এইটা হলে ঠিক ছিল কোশ্চেন। এই কোশ্চেনটা একবার পানি হয়ে গেছে, ভার্সিটিতে এরকম কোশ্চেন দেয়। ওয়াও, নাইস, খুব সোজা, দিতে পারে ভাইয়া। দেখো, চলতি কোনটি চলতি মূলধনের অংশ নয়? চলতি মূলধনের মধ্যে কি কি থাকে? এটা চলতি থাকে, চলতি সম্পদ থাকে, চলতি দায় থাকে, ঠিক আছে? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে বলো তো, এই যে দেখো গ্যাস লাইনের সিকিউরিটি, সিকিউরিটিটা দীর্ঘমেয়াদী সম্পদ, এটা ভার্সিটি কোশ্চেন 100%। এই দেখো জিএসটি কোশ্চেন, দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী যে সম্পদ, এটা হচ্ছে এক প্রকার কি চলতি সম্পদের অংশ না, চলতি মূলধনের দায়ের অংশ না। তাহলে চলতি মূলধনের দুটো অংশ থাকে, সম্পদ দায়, এর মধ্যে এটা দীর্ঘমেয়াদী, তাই এর সাথে আসবে না, এটা আসবে, এটা আসবে, এটা আসবে। ওকে, বাট এই যে যে সিকিউরিটি, এটা দীর্ঘমেয়াদী, এই জন্য এটা কিন্তু কখনো ভাবে এর মধ্যে আসবে না। তার মধ্যে আসবে না, চলতি সম্পদ চলতি দায়ের মধ্যে আসবে না, তার মানে চলতি মূলধনের মধ্যে আসবে না। আসো, দেখো ভাইয়া, লাস্ট কোশ্চেন অফ দ্য ইয়ার 100। এটা হচ্ছে একটা মাথা নষ্ট করা কোশ্চেন, ঠিক আছে? মনে করো আজকের ক্লাসের সব থেকে টপ নচ কোশ্চেন এটা, এবং এই কোশ্চেন যারা পারবে লাস্ট মুহূর্তে তারা ব্রিলিয়ান্ট। এক কথায় আজকের ক্লাসের সব থেকে সেরা স্টুডেন্ট হচ্ছে তারাই, যারা তোমরা করতেছো ক্লাস, তার মধ্যে যারা এটা পারবে, ঠিক আছে? বুঝবে কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ, ভার্সিটি কোশ্চেন যে কতটা মজার এটা দেখলে বুঝবা।
আচ্ছা 120% প্রদত্ত ভাড়া, আমি বলেছিলাম প্রদত্ত মানে ব্যয়, মনে আছে? 30,000 টাকা। হ্যাঁ, এর মধ্যে অগ্রিম কত? তোমার মধ্যে একটা টপ নচ কোশ্চেন, তোমার দেখে একটা ভয় লাগছে। তো আমি তোমার জাহিদ ভাই এত সহজে তোমাকে করাবো, তুমি বলো ভাই এত কঠিন কোশ্চেন, তুমি আজকে সহজে করে যাবা, পরে যখন বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো কোথাও কোচিং করবা, তখন এই কোশ্চেন যখন ডিপলি কঠিন ভাবে করাবে, তুমি তখন আমাদের খুঁজবা। তাই তুমি আগের আমার কাছে ভর্তি হয়ে যাবা। তুমি যদি এইচএসসি তে আমার কাছে ভর্তি হও, তুমি অ্যাডমিশনের জন্য আগে থাকবা, তুমি এইচএসসি তে টপ কোশ্চেন টপ আনসার করবা। শুধু অ্যাকাউন্টিং এর জন্য আমার কাছে পড়তে পারো, শুধু অ্যাকাউন্টিং ও আমার ব্যাচ আছে। সো আমি এতটুকুই বলবো, আমি একটু ক্লাসে আবার প্রমোশন কম করি, তো তুমি ভালো লাগলে আমাকে খুঁজে নিবা। তুমি যেই কোনো অ্যাডমিশন, অ্যাকাউন্টিং, এইচএসসি অ্যাকাউন্টিং, তুমি দুইটাই আমার কাছে কভার করতে পারবা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? ওকে ফাইন। আসো, এখানে বলা আছে 120, মনে রাখবা 100 থেকে 100 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। বলো না পেটের খাবার যখন বেশি হয়ে যায়, এখানে 20% বেশি, এটা হচ্ছে অগ্রিম। ভাইয়া তাহলে এই 20% অগ্রিম, তাহলে যদি বলা হয় 100 থেকে 80, তাহলে 20% কি? বকেয়া। তাহলে কম মানে বকেয়া, আর বেশি মানে অগ্রিম। এই দুটো টপিকস ক্লিয়ার। এক কথায় যদি আমার কম হয় সেটা হচ্ছে কম হলে বকেয়া, বেশি হলে অগ্রিম। দেখো তাহলে এই জায়গায় তুমি 30,000 টাকা ভাড়া দিছো, 120%, তাহলে 120। তাহলে আমাকে একটা কথা বলো তো, তুমি যদি 30,000 টাকা দাও 120%, তার মানে তুমি এখানে 120 ভাগ দিছো তাকে। কি করছো? 120 ভাগে দিছো। তাহলে ভাইয়া এখানে একটা কথা কি তুমি ক্লিয়ার, যে ভাই আমি 30,000 ভাগ 120, তাহলে আমার টোটালি হবে কত? তুমি ক্যালকুলেশন দিয়ে করো, 200 আর সামথিং 250 হবে। হ্যাঁ, তুমি উইদাউট ক্যালকুলেটরে শিখবা ভার্সিটিতে আসলে, প্যারা নাই। ওকে, এটা তোমাকে আমি রিল্যাক্সে শিখাবো কিভাবে। 100 দিয়ে ভাগ করলে 2,000, ঠিক আছে? 100 দিয়ে ভাগ করলে কত হবে? 2,500। 100 দিয়ে ভাগ করলে, আর বাকি আছে 20, 20 গুণ হচ্ছে 250, হয়ে গেল, শেষ। কিন্তু তোমাকে আমি অ্যাডমিশনে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ক্যালকুলেশন শেখাবো, এখন তোমার এসএসসির সময়। দেখো তো 1 ভাগ এত টাকা, তুমি বললাম 20 ভাগ বেশি, তাহলে গুণ 20 দাও। 20 গুণ 20, দেখো এখানে 200 গুণ 20, 2 দুগুণে 4, 4,000। 50 গুণ 20, 1,000, টোটাল মিলে 5,000 টাকা হচ্ছে আমার অগ্রিম। এইভাবেই তোমাকে করতে হবে। তার মানে যদি এখানে 110 হইতো, তাহলে আমি কি করতাম? টোটাল 30,000 ভাগ 110, এক ভাগে যা পাইতাম তার সাথে গুণ 10 দিতাম, অ্যান্সার শেষ। তার মানে তুমি আগে এক ভাগে বের করো, তারপরে গুণ দিবা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অধ্যায় কভার। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের যে কোনো বই, এইচএসসির যে কোনো কোর্স, অ্যাডমিশনের যে কোনো বই, যে কোনো কোর্স, রকমিতে বইগুলো পাওয়া যায় accountinglovers.com ওয়েবসাইটে পাওয়া যায়। আমাদের এই নাম্বারে কল দিলে, হেল্পলাইন নাম্বার, আমাদের সম্পর্কে যে কোনো কিছু জানতে, জাহিদ ভাইয়ের কাছে পড়তে চাও, আমাদের পুরো অ্যাকাউন্টিং লাভার্সের টিমের সাথে যুক্ত হতে চাও, যে কোনো ব্যাচের সাথে যে কোনো টাইমে আমাদের এই নাম্বার যোগাযোগ করো, অথবা আমাদের ভিজিট করো accountinglovers.com, আমাদের যে কোনো বই, কোর্স, যে কোনো কিছু জানতে। সো তোমাদের জন্য দোয়া রইলো। তোমরা কেমন লাগলো ক্লাস জানিও, শেষ পর্যন্ত কে কে করেছো, তোমার কাছে ভালো লাগলে অবশ্যই জানাবা। আর এরকম করে আমাদের সাথে থাকো। দেখা হবে তোমার সাথে এইচএসসি থেকে একদম বিশ্ববিদ্যালয় দরজা পর্যন্ত। আমাদের সাথে হোক তোমার যাত্রা, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ সবাইকে।